দ্বিতীয় বিশ্বযুদ্ধের ট্র্যাজেডি বই থেকে পাঠ করছি আমি কামরুল হাসান। আজকের পাঠ্যটা বই ব্যাটল অব বার্লিন। জার্মানির রাজধানী বার্লিনের পতনের মধ্য দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়ে যায়। এখানকার লড়াই ছিল মূলত নাৎসিবাদ ও কমিউনিজমের মধ্যকার মর্যাদার লড়াই। 1945 সালের প্রথমার্ধে দুটি ফ্রন্ট থেকে জার্মান সৈন্যরা ক্রমাগত পিছু হটছিল। পিছাতে পিছাতে একসময় তারা নিজেদের ভূখণ্ডে এসে ঠেকে। একদিকে সোভিয়েত লাল ফৌজ, অন্যদিকে পশ্চিমা মিত্রজোট উভয়ই তাদের পিছু ধাওয়া করেছিল। তবে এক্ষেত্রে লাল ফৌজ এগিয়ে ছিল। পশ্চিমা মিত্রজোট বার্লিনে ৩৬ সেনা অবতরণের একটি পরিকল্পনা হাতে নিয়েছিল, কিন্তু পরে এ পরিকল্পনা বাতিল করা হয়। মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট হিসাব করে দেখেন, পশ্চিমা মিত্রবাহিনী ৩৬ সেনারা বার্লিনে অবতরণ করলে কমিউনিস্ট পরাশক্তি সোভিয়েত ইউনিয়নের সঙ্গে তাদের সংঘাত অনিবার্য। এ পরিস্থিতিতে জার্মানির পতন ঘটার পরিবর্তে পতন ঘটবে পশ্চিমা মিত্রজোটের। তাই তিনি মিছামিছি রক্তক্ষয়ের ঝুঁকি নিতে চাননি। জার্মানি পরাজিত হলে দেশটিকে দুটি ভাগে বিভক্ত করে পৃথক পৃথক মতাদর্শ কায়েম করা হয়। পশ্চিম জার্মানিতে কায়েম করা হয় পশ্চিমাধাঁচের বুর্জোয়া গণতন্ত্র এবং পূর্ব জার্মানিতে সোভিয়েত মডেলের কমিউনিজম। ঐতিহাসিক বার্লিন নগরীর পশ্চিমাংশ অখ্যাত বনকে করা হয় পশ্চিম জার্মানির রাজধানী। অন্যদিকে বার্লিন সোভিয়েত অধিকৃত পূর্ব জার্মানি বা জিডিআর এর রাজধানী মর্যাদা লাভ করে। সোভিয়েত সৈন্যরা জার্মানির রাজধানী বার্লিনকে পদানত করে এবং মহানগরীর মাঝ বরাবর একটি দুর্ভেদ্য দেয়াল তৈরি করে। 1989 সালের 9 অক্টোবর বার্লিন দেয়ালের পতন ঘটলে দুই জার্মানির এক হওয়ার সুযোগ আসে। এক বছরের মধ্যে দেশটি ঐক্যবদ্ধ হয়। বার্লিন আবার অভিন্ন জার্মানির রাজধানী হিসেবে অভিষিক্ত হয়। আজ এগুলো কেবল স্মৃতি। বার্লিন দখলের লড়াইয়ে শুধু সোভিয়েত সৈন্যরাই নয়, পাশ্চাত্যের মিত্রজোটও অংশগ্রহণ করেছিল। উভয়ে বিপরীত দিক থেকে বার্লিনের দিকে এগিয়ে এসে এক জায়গায় মিলিত হয়। পাশ্চাত্যের মিত্রজোট জার্মানিতে সামরিক অভিযান চালালেও তারা বার্লিনে প্রবেশ করতে পারেনি। সোভিয়েত সৈন্যরাই এখানে আগে প্রবেশ করে এবং নগরী কবজা করে নেয়। পাশ্চাত্যের মিত্রজোট বার্লিনের উপর হাজার হাজার টন বোমা বর্ষণ করে। সোভিয়েতরা দাবি করে যে তারা বার্লিনে যে পরিমাণ কামানের গোলা নিক্ষেপ করেছে, মিত্রজোটের বোমা বর্ষণের চেয়ে তার পরিমাণ ছিল অনেক বেশি। বার্লিন দখলে সোভিয়েত ইউনিয়নের পক্ষে লড়াই করেছিল 25 লাখ সৈন্য। এসব সৈন্য 3টি ফ্রন্টে বিভক্ত ছিল। প্রতিটি ফ্রন্টে ছিল কয়েকটি আর্মি। এক একটি আর্মি ছিল আজকের কয়েকটি কোরের সমান। সোভিয়েতদের কামানের সংখ্যা ছিল 41,600, ট্যাঙ্কের সংখ্যা 6.25 লাখ, ট্যাঙ্কের ওপর স্থাপিত কাতুসা রকেট 3,255, বিমানের সংখ্যা 7,500, সামরিক যানের সংখ্যা 95,383টি। অন্যদিকে জার্মানির পক্ষে সৈন্য ছিল 10 লাখ, কামান 10,400, ট্যাঙ্ক 1,500, বিমান 3,300। স্টেলিন আর্গেন্স ছদ্মনামের হাজার হাজার কাতুসা রকেট নিক্ষেপের মধ্য দিয়ে বার্লিনের লড়াই শুরু হয়। 3 সপ্তাহের লড়াইয়ে সোভিয়েত রেড আর্মি এ অবরুদ্ধ নগরীতে 20 লাখের বেশি কামানের গোলা ও রকেট নিক্ষেপ করে। সোভিয়েত নেতা জোসেফ স্টেলিন বার্লিনের অপারেশনে মার্শাল জর্জি বুকভকে কমান্ডার নিযুক্ত করেন। সোভিয়েত নেতা জোসেফ স্ট্যালিন বার্লিন অপারেশনে মার্শাল জর্জি বুকভকে কমান্ডার নিযুক্ত করেন।
তার ডেপুটি ছিলেন জেনারেল আইভান কোভেন ও জেনারেল ভাসিল চুইকভ। জার্মান পক্ষে কমান্ডার ছিলেন জেনারেল গথার্ড হেইনরিচ, হেলমুট ওয়েডলিং, হেলমুট রেম্যান ও উইলহেম মুনকি। শেষ দিনগুলোতে হিটলার বার্লিনেই ছিলেন। তার পলানোর কোনো জায়গা ছিল না। রাইখ চ্যান্সেলরির বাগানের নিচে দোতলা ভবন সদৃশ ভূগর্ভস্থ একটি বাংকারে তিনি আশ্রয় নেন। সব কিছু শেষ হয়ে আসছে বুঝতে পেরে তিনি 30 এপ্রিল রক্ষিতা ইভা ব্রাউনকে বিয়ে করেন। সেদিন তিনি আত্মহত্যা করেন। সায়ানাইডের বিষপানে প্রথমে ইভা ব্রাউন জীবন দেন, পরে নিজের কপালে পিস্তল ঠেকিয়ে হিটলার আত্মহত্যা করেন। তার লাশ বাগানে পুড়িয়ে ফেলা হয়। সোভিয়েত সৈন্যরা লাশ পোড়ানোর কটু গন্ধ পেয়েছিল। হিটলারের মৃত্যুর মধ্য দিয়ে জার্মানিতে থার্ড রাইখ বা তৃতীয় সাম্রাজ্যের শাসন শেষ হয়ে যায়। অথচ তিনি একবার গর্ব করে বলেছিলেন, থার্ড রাইখ 1000 বছর শাসন করবে। কি অলীক স্বপ্নই না হিটলার দেখেছিলেন! মাত্র 12 বছরের মাথায় থার্ড রাইখের পতন ঘটে। হিটলার ভেবেছিলেন সোভিয়েত সৈন্যদেরকে পদানত করতে পারলে ইউরোপ ও এশিয়ার জার্মানির আর কোনো প্রতিদ্বন্দ্বী থাকবে না। তাই তিনি একবার বলেছিলেন, অপারেশন বারবারোসা শুরু হলে বিশ্বের নিঃশ্বাস বন্ধ হয়ে আসবে এবং নিশ্চুপ হয়ে যাবে। তিনি সোভিয়েত রাশিয়ার পরিকল্পিত সামরিক অভিযানের প্রতি ইঙ্গিত করে একথা বলেছিলেন। হিটলারের একসময় যে যুদ্ধ শুরু করেছিলেন, সে যুদ্ধ পরে তার ঘাড়ে এসে পড়ে। 1945 সালের এপ্রিলে রুশরা বার্লিনের দিকে এগিয়ে আসছিল। এ পরিস্থিতিতে হিটলার আমৃত্যু লড়াই চালিয়ে যেতে নির্দেশ জারি করেন এবং বার্লিনকে একটি দুর্গ হিসেবে গড়ে তুলে একে রক্ষার শপথ নেন। রাজধানীর কমান্ড্যান্ট মেজর জেনারেল হেলমুট রেমান হিসাব করে দেখতে পান যে বার্লিনকে রক্ষা করতে হলে কমপক্ষে অভিজ্ঞ 2 লাখ সৈন্যের প্রয়োজন। কিন্তু ভক্সট্রাম বা হোমগার্ডের গঠনে যাদের পাওয়া হয়েছিল তাদের অধিকাংশ ছিল নারী, শিশু ও বৃদ্ধ। জার্মান প্রতিরক্ষা বাহিনীতে ছিল 50,000 শিশু এবং পেনশনভোগী বৃদ্ধ। ভক্সট্রাম গঠিত হওয়ার মধ্য দিয়ে মহানগরী বার্লিন সোভিয়েত অভিযানের মুখে নিজেকে রক্ষায় প্রস্তুত হয়। ব্যারিকেড স্থাপন এবং ট্যাঙ্ক ফাঁদ ফেলার জন্য পরিখা খনন করা হয়। তবে কমান্ড্যান্ট রোম্যান এসব প্রস্তুতিকে নিষ্ফল হিসেবে আখ্যায়িত করে বলেন, কেবলমাত্র কোনো অলৌকিক ঘটনায় আমাদের ভাগ্য পরিবর্তন করতে পারে বলে আমি বিশ্বাস করি। অন্যথা সোভিয়েত বার্লিন অবরোধ করার আগেই যুদ্ধ শেষ হয়ে যাবে। প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করার প্রচেষ্টা সত্ত্বেও রাজধানী রক্ষায় প্রয়োজনীয় সৈন্য এবং সমরাস্ত্র কখনো পাওয়া যায়নি। জার্মানদের চেয়ে শক্তিতে বেশি হওয়া বার্লিনে রুশদের বিজয় ছিল অনিবার্য। রুশ ও জার্মানদের শক্তির অনুপাত ছিল সৈন্য 5:1, কামান 15:1, ট্যাঙ্ক 5:1 ও বিমান 3:1। এ বাস্তবতা সত্ত্বেও বার্লিনের লড়াইয়ের ভবিষ্যৎ ছিল অনিশ্চিত। সৈন্যবাহিনী অনেক আগে ধ্বংস গেলেও হিটলার তার বাহিনীর শক্তি সম্পর্কে অতিশয়োক্তি করতেন। ব্রিটিশ, আমেরিকান ও রুশরা একে অপরের বিরুদ্ধে লড়াইয়ে লিপ্ত হবে বলে একটা ভুল ধারণা তিনি পোষণ করতেন। অন্যদিকে জোসেফ স্ট্যালিন মনে করতেন, বার্লিনে প্রথমে যারা নিজেদের পতাকা উত্তোলন করবে তারা এই যুদ্ধে বিজয়ী বলে গণ্য হবে। তবে পাশ্চাত্যের মিত্রশক্তি হিসাব ছিল ভিন্নতর। বার্লিনের ভূখণ্ড দখল করতে চাইছিল তারা। স্ট্যালিনের এই ভুল ধারণার জন্য রেড আর্মিকে চড়া মূল্য দিতে হয়। বার্লিন লড়াইয়ের একজন জার্মান সৈন্যের বিপরীতে 4 জন রুশ সৈন্যকে প্রাণ দিতে হয়। সোভিয়েত কমান্ডার মার্শাল জর্জি
ঝুকভ ঘোষণা করেন যে প্রতিশোধ গ্রহণে তাদের চূড়ান্ত মুহূর্ত এসে গেছে। মস্কোর নির্দেশে মাতৃভূমি কমিউনিস্ট পার্টি এবং চূড়ান্ত বিজয় অর্জনের লক্ষ্যে সোভিয়েত পতাকার নামে একটি সৈন্যকে শপথ গ্রহণের নির্দেশ দেওয়া হয়। 16 এপ্রিল বার্লিন দখলের লড়াই চূড়ান্ত পর্বে উন্নীত করা হয়। সেদিন 3টি সোভিয়েত ফ্রন্ট উত্তর, দক্ষিণ ও পশ্চিম দিক থেকে একযোগে বার্লিনে গোলাবর্ষণ করতে থাকে। 20 এপ্রিল হিটলার 12th আর্মিকে আমেরিকানদের মোকাবেলা এবং 9th আর্মিকে বার্লিনের অবরোধ ভেঙে ভেতরে প্রবেশের নির্দেশ দেন। এ দুটি জার্মান আর্মি গ্রুপ তাদের নির্দেশে পালানোর চেষ্টা করেও ব্যর্থ হয়। ততক্ষণে বার্লিনের ভাগ্য নির্ধারিত হয়ে যায়। 24 এপ্রিল 3টি সোভিয়েত আর্মি গ্রুপ জার্মান রাজধানীকে অবরুদ্ধ করে ফেলে। পরদিন এলবি নদীর তীরে তোরগাঁওয়ে ইউএস ফার্স্ট আর্মির সঙ্গে সোভিয়েত 5th গার্ড ট্যাঙ্কের সংযোগ ঘটে। ভবনে ভবনে ও রাস্তায় রাস্তায় লড়াই ছিটিয়ে পড়ে। 25 এপ্রিল নাগাদ রুশ সৈন্যরা পুরোপুরি বার্লিন ঘেরাও করে ফেলে এবং 30 এপ্রিল দুপুর 2:25 রাইখস্টাগের পতন ঘটে। স্টেলিনের দেয়া শেষ সময়সীমা পেরিয়ে যাবার সামান্য আগে রাইখস্টাগের শীর্ষে সোভিয়েত পতাকা উত্তোলন করা হয়। লড়াইয়ের 81,500 সোভিয়েত সৈন্য নিহত এবং 2,80,000 সৈন্য আহত হয়। 1,197টি সাঁজোয়া যান এবং 2,108টি কামান, 971টি বিমান ধ্বংস হয়। অন্যদিকে জার্মানির পক্ষে নিহত হয় 1.5 লাখ থেকে 1,73,000 সৈন্য, বন্দী করা হয় 1,34,000। এছাড়া 1,52,000 বেসামরিক লোকও নিহত হয়। 1943 সালের গ্রীষ্মে তুরস্কের যুদ্ধে জার্মান সৈন্যবাহিনী সূচনাভাবে পরিচিত হয় এবং আফ্রিকায় জার্মান এবং ইতালীয় বাহিনী বিধ্বংস হয়। 1944 সালে ফ্রান্সে মিত্রবাহিনীর সফল অবতরণ এবং রাশিয়ায় উপর্যুপরি বিপর্যয়ে জার্মানরা নিজেকে আত্মরক্ষামূলক অবস্থানে দেখতে পায়। 1945 সালের শুরুতে ব্রিটিশ, আমেরিকান ও রুশরা ক্রমশ জার্মানির দিকে ধেয়ে আসছিল। জানুয়ারির শেষ দিকে রুশরা রাজধানী বার্লিনের 100 মাইলের মধ্যে পৌঁছে যায়। সোভিয়েত সৈন্যরা পোল্যান্ড থেকে তাদের অগ্রযাত্রা শুরু করে। জানুয়ারিতে রেড আর্মি পোল্যান্ডের রাজধানী ওয়ার্স দখল করে নেয়। পোল্যান্ডের সমতল ভূমি ছিল উন্মুক্ত। এই সমতল ভূমির মধ্য দিয়ে ওয়ার্স এবং নারেও নদীর উপর থেকে রেড আর্মির 3টি ফ্রন্ট বিশাল এলাকা জুড়ে জার্মানির দিকে যাত্রা শুরু করে। যাত্রার 4 দিনের মাথায় তারা প্রতিদিন 300 থেকে 400 কিলোমিটার করে এগোতে থাকে। তারা 3টি বাল্টিক রাষ্ট্র ডানজিগ, পূর্ব প্রুশিয়া, প্রুজনান প্রভৃতি দখল করে বার্লিন থেকে 60 কিলোমিটারের পূর্ব দিকে ওডার নদীর বরাবর একটি রেখায় এসে থেমে যায়। 24 ফেব্রুয়ারি হেইনরিচ হিমলারের নেতৃত্বে নবগঠিত আর্মি গ্রুপ ভিস্চুলা রোড আর্মির ওপর পাল্টা হামলা চালালেও তা ব্যর্থ হয়। রুশরা পেমেরানিয়ায় এগিয়ে যায় এবং ওডার নদীর দক্ষিণ তীরে মুক্ত করে। 13 ফেব্রুয়ারি হাঙ্গেরি অবরুদ্ধ রাজধানী বুদাপেস্টের রোধ ভেঙে জার্মানির 3টি প্রচেষ্টা ব্যর্থ হয়। এদিকে সোভিয়েতদের হাতে এ শহরে পতন ঘটে। জার্মানরা রেড আর্মির ওপর আবার পাল্টা হামলা চালায়। হিটলার দানিউব নদী পুনর্দখলের ওপর জোর দেন। 16 মার্চ দানিউব পুনর্দখলে জার্মানদের প্রচেষ্টা ব্যর্থ হয়। একই দিন রেড আর্মি ও জার্মানদের ওপর পাল্টা হামলা চালায়। 30 মার্চ তারা অস্ট্রিয়ায় প্রবেশ করে এবং 13 এপ্রিল অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা দখল করে নেয়। পরবর্তীকালে পূর্ব জার্মানি এবং জিডিআর হিসেবে পরিচিত পূর্বাঞ্চলীয় জার্মানিতে সোভিয়েত আগ্রাসনের লক্ষ্য ছিল 2টি। যুদ্ধোত্তরকালে পশ্চিমা মিত্ররা তাদের দখলীকৃত ভূখণ্ড সোভিয়েত ইউনিয়নের কাছে হস্তান্তর করবে কিনা সে ব্যাপারে স্ট্যালিন ছিলেন সন্দিহান। এজন্য সোভিয়েত সৈন্যরা একটি বিশাল
ফ্রন্ট জুড়ে হামলার সূচনা করে এবং যত দ্রুত সম্ভব পশ্চিম দিকে অগ্রসর হয়ে পশ্চিমা মিত্র সৈন্যদের মধ্যে মিলিত হওয়ার চেষ্টা করে। তবে তাদের মূল লক্ষ্য ছিল বার্লিন। বার্লিন দখল করা ছাড়া জার্মান দখল করা ছিল অর্থহীন। হিটলারের উপস্থিতি এবং জার্মানির পারমাণবিক কর্মসূচি সহ যুদ্ধোত্তর বার্লিনে কৌশলগত গুরুত্বও ছিল বিবেচ্য বিষয়। ৯ এপ্রিল রেডালমি কাছ থেকে পূর্ব প্রুশিয়ার কোনসাবার্গের পতন ঘটে এবং জেনারেল রোকসোভস্কির নেতৃত্বাধীন সেকেন্ড বাইলোরেশিয়ান ফ্রন্ট অর্ডার নদীর পূর্ব তীর ধরে পশ্চিম দিকে এগিয়ে যেতে সক্ষম হয়। এপ্রিলের প্রথম ২ সপ্তাহে রুশরা দ্রুত গতিতে তাদের সৈন্য পুনঃমোতায়েন সম্পন্ন করে। মার্শাল জর্জি ঝুকভ ছিল হাইটসেল সিলো পাহাড়ের চূড়া সম্মুখভাগে একটি অঞ্চলে তারা ফার্স্ট বাইলোরেশিয়ান ফ্রন্ট মোতায়েন করেন। তার আগে একটি বাল্টিকের দক্ষিণে ফ্রাঙ্কফোর্ট থেকে ওভার নদীর বরাবর মোতায়েন ছিল। সিলো হাইটসের উত্তরে, যেখান থেকে ফোর্ট বাইলোরেশিয়ান ফ্রন্ট সরে আসে এবং সেকেন্ড বাইলোরেশিয়ান ফ্রন্ট অবস্থান গ্রহণ করে, সৈন্য মোতায়েনকালে সোভিয়েত প্রতিরক্ষা আইনে যে ফাঁক ফোকর তৈরি হয় সেখান দিয়ে ডানজিগের কাছে একটি অবস্থান অবরুদ্ধ জার্মানির সেকেন্ড আর্মির ওডার নদীর ওপারে পালিয়ে আসতে সক্ষম হয়। দক্ষিণে জেনারেল কনেভ ফার্স্টটি ইউক্রেনিয়ান ফ্রন্টের মূল শক্তিকে আপার সাইলেশিয়া থেকে প্রত্যাহার করে নেইসি নদীর উত্তর পশ্চিমে মোতায়েন করে। সোভিয়েত অগ্রাভিযানের মুখে জার্মান ওয়ারম্যাট সশস্ত্র বাহিনী এর জ্বালানি সরবরাহ ছিল না। তারা তাদের প্রয়োজনীয় জ্বালানি চাহিদার মাত্র 12% সরবরাহ পাচ্ছিল। জ্বালানির অভাবে বিমানগুলো আকাশে উঠতে পারছিল না। মিউনিখ বিমান ঘাঁটিতে অধিকাংশ বিমান বিধ্বস্ত হয়। এটা প্রত্যেক আজকে স্পষ্ট হয় যে বার্লিন পতনের মাত্র কয়েক সপ্তাহের ব্যাপার। তবে ধারণা করা হচ্ছিল যে লড়াই হবে ভয়ঙ্কর। যুদ্ধের শেষ দিনগুলোতে জার্মানির সমরাস্ত্র কারখানায় বিমান ও ট্যাঙ্ক উৎপাদন করা হতো ঠিকই, কিন্তু সেগুলোর মান 1944 সালের আগের মতো ছিল না। সমরাস্ত্রের ঘাটতি দেখা দেয় এবং জ্বালানি ফুরিয়ে যাওয়া জার্মানদের বড় জোর 1 মাস টিকে থাকার ক্ষমতা ছিল। 20 মার্চ জেনারেল গথার্ড হেইনরিচ আর্মি গ্রুপ ভিস্টলা কমান্ডার হিসেবে ফিল্ড মার্শাল হিমলারের স্থলাভিষিক্ত হন। জেনারেল গথার্ড হেইনরিচ ছিলেন জার্মানির সেনাবাহিনীর একজন সর্বোত্তম প্রতিরক্ষা টেকনিশিয়ান। তিনি অবিলম্বে প্রতিরক্ষা পরিকল্পনা প্রণয়ন করেন। জেনারেল হেইনরিচ সঠিকভাবে ধারণা করতে পেরেছিলেন জেনারেল হেইনরিচ সঠিকভাবে ধারণা করতে পেরেছিলেন যে ওডার নদীর ওপর থেকে এবং পূর্ব পশ্চিম বরাবর অটোবান জার্মানির মূল সড়ক ধরে সোভিয়েত সৈন্যরা তাদের নিষ্পত্তিকারী হামলা চালাবে। এই উপলব্ধি থেকে তিনি ওডার নদীর তীর রক্ষার চেষ্টা না করার সিদ্ধান্ত নেন। পরবর্তীতে তিনি সোলো হাইটসের ওই অংশ যেখানে ওডার নদী অটোবানকে অতিক্রম করেছে সেখানে জার্মান প্রকৌশলীদের মোতায়েন করেন। তিনি সিলো হাইটসের প্রতিরক্ষা জোরদার করার লক্ষ্যে অন্যান্য প্রতিরক্ষা লাইনে প্রাপ্ত জনবল হ্রাস করেন। জার্মান সৈন্যবাহিনীর প্রকৌশলীগণ উজানের একটি জলাধারের পানি ছেড়ে দিয়ে ওডার নদীর সমতল ভূমি প্লাবিত করে দেয়। বার্লিনকে প্লাবিত জলাভূমির পেছনে রেখে প্রতিটি প্রতিরক্ষা লাইন নির্মাণ করা হয়। ট্যাঙ্ক বিধ্বংসী পরীক্ষা, ট্যাঙ্ক বিধ্বংসী কামান এবং বাংকারের একটি নেটওয়ার্কের মাধ্যমে এসব প্রতিরক্ষা ব্যূহ তৈরি করা হয়। 16 এপ্রিল হাজার হাজার কামান থেকে গোলাবর্ষণ এবং কাতুসা রকেট নিক্ষেপের মধ্য দিয়ে বার্লিন সোভিয়েত হামলা শুরু করা হয়। এই হামলা বিরামহীন গতিতে চলতে থাকে। তো অতি ভোরে ফার্স্ট বাইলোরেশন ফ্রন্ট ওডার নদীর ওপারের থেকে হামলা সূচনা করে। ওই সময়ে নেইসি নদীর ওপার থেকে ফার্স্ট ইউক্রেনিয়ান ফ্রন্ট ও হামলায় অংশগ্রহণ করে। ফার্স্ট বাইলোরেশিয়ান ফ্রন্ট ছিল অধিকতর শক্তিশালী, তবে এ ফ্রন্টের কাজ ছিল কঠিন। অধিকাংশ জার্মান সৈন্যদের হামলা মোকাবেলা করতে হয়েছে তাদেরকেই। ফার্স্ট বাইলোরেশন ফ্রন্টের প্রাথমিক হামলায় বিপর্যয় ঘটে। জার্মান জেনারেল হেইনরিচ সোভিয়েতের হামলা আঁচ করতে পেরে তিনি
তার সৈন্যদের প্রতিরক্ষা লাইনের পরীক্ষা থেকে প্রত্যাহার করেছিলেন। সোভিয়েত সৈন্যরা জার্মানদের দৃষ্টিকে ধাঁধিয়ে দেওয়ার জন্য 143টি সার্চলাইট ব্যবহারের পরিকল্পনা করেছিলেন, কিন্তু ভোরের কুয়াশায় সার্চলাইটের আলো বাধাগ্রস্ত হয়। জার্মানদের পাল্টা হামলা এবং প্লাবিত জলভূমি সোভিয়েতদের জন্য একটি প্রতিবন্ধক হিসেবে প্রমাণিত হয়। অগণিত সৈন্য প্রাণ হারায়। অগ্রযাত্রায় মন্থরতা দেখে স্ট্যালিনের প্রত্যক্ষ নির্দেশে মার্শাল ঝুকভ তার রিজার্ভ সৈন্যদের রণাঙ্গনে পাঠায়। সম্ভাব্য অগ্রগতিকালে পশ্চাৎভাগ রক্ষায় রিজার্ভ সৈন্যদের নিয়োজিত করা ছিল তার পরিকল্পনা। সন্ধ্যা নাগাদ কয়েকটি এলাকায় 6 কিলোমিটার পর্যন্ত অগ্রগতি ঘটে, তবে তখনও জার্মান প্রতিরক্ষা লাইন ছিল অক্ষত। দক্ষিণে ফার্স্ট ইউক্রেনিয়ান ফ্রন্ট পরিকল্পনা মাফিক হামলা চালিয়ে যাচ্ছিল, ফলে ঝুকভ স্ট্যালিনের কাছে রিপোর্ট করতে বাধ্য হয় যে সিলো হাইটসে পরিকল্পনা অনুযায়ী যুদ্ধ হচ্ছে না। একথা শুনে স্ট্যালিন ক্ষুব্ধ হন এবং খোঁচা মেরে ঝুকভের সুপ্ত পৌরুষকে জাগিয়ে তোলার জন্য বললেন, তাহলে আমি ট্যাঙ্ক আর্মি নিয়ে বার্লিনের দিকে এগিয়ে যেতে জেনারেল কনেভকে অনুমতি তাহলে তিনি ট্যাঙ্ক আর্মি নিয়ে বার্লিনে এগিয়ে যেতে জেনারেল কনেভকে অনুমতি দেবেন। দ্বিতীয় দিন ফার্স্ট বাইলারেশন ফ্রন্টের স্টাফের সংখ্যা কমিয়ে তাদেরকে রণাঙ্গনে পাঠানো হয়। একযুগে হামলা চালানো সোভিয়েত রণকৌশলে হতাহতের সংখ্যা প্রচলিত কৌশলের চেয়ে বেশি বলে বিবেচিত হচ্ছিল। 17 এপ্রিল রাত নাগাদ জেনারেল ঝুকভের বিপরীতে জার্মানদের প্রতিরক্ষা ব্যূহ ছিল অটল, তবে দক্ষিণে মার্শাল ফার্ডিনান্ড শোরনারের নেতৃত্বাধীন জার্মান আর্মি গ্রুপ সেন্টারে তেমন একটা প্রতিবন্ধক হিসেবে গণ্য হচ্ছিল না। ফার্স্ট ইউক্রেনিয়ান আর্মির প্রবল আক্রমণে শোরনারের বাম পার্শ্বে ফোর্ট পাঞ্জাব আর্মি পিছু হটছিল। তিনি ফোর্ট পাঞ্জারের শক্তি বৃদ্ধি করার পরিবর্তে তার দুটি রিজার্ভ ডিভিশনকে দক্ষিণে মোতায়েন রাখেন। রাতের মধ্যে আর্মি গ্রুপ ভিস্টোলা ও আর্মি গ্রুপ সেন্টারের দক্ষিণ বাহু ভেঙে পড়তে থাকায় লড়াই একটি সন্ধিক্ষণে উপনীত হয়। ফোর্থ পাঞ্জার আর্মির মতো এই দুটি আর্মি পিছু না হটলে তাদেরকে অবরুদ্ধ হওয়ার মুখোমুখি হতে হতো। সিলো হার্টসের দক্ষিণে জেনারেল শিরনারের নাজুক প্রতিরক্ষা লাইনের ওপর কোনোফোরের সফল হামলায় হেইনরিচ প্রতিরক্ষা লাইন কাবু হয়ে পড়ে। 18 এপ্রিল দুটি সোভিয়েত ফ্রন্ট দ্রুত অগ্রগতি অর্জন করে, তবে এতে তাদের হতাহতের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। রাতের মধ্যে ফার্স্ট বাইলারেশন ফ্রন্ট জার্মানদের শেষ ও চূড়ান্ত প্রতিরক্ষা লাইনে পৌঁছে যায়। অন্যদিকে ফার্স্ট ইউক্রেনিয়ান ফ্রন্ট ফরস্ট নামে একটি জায়গা দখল করে সমতল ভূমিতে প্রবেশ করার চেষ্টা চালায়। 19 এপ্রিল চতুর্থ দিনে ফার্স্ট বাইলারেশন ফ্রন্ট সিলো হাইটসের চূড়ান্ত প্রতিরক্ষা লাইন ভেঙে ফেলে। এ সময় এ ফ্রন্ট ও জার্মানির মধ্যে ছিন্ন ভিন্ন জার্মান সেনা ইউনিট ছাড়া আর কোনো বাধা ছিল না। সিলো হাইটসের প্রতিরক্ষার দায়িত্বে নিয়োজিত 9th জার্মান আর্মির বাদবাকি সৈন্য এবং 4th জার্মান আর্মির উত্তরাঞ্চলীয় বাহুর অবশিষ্ট সৈন্যরা ফার্স্ট ইউক্রেনিয়ান ফ্রন্টের সৈন্যদের হাতে অবরুদ্ধ হয়ে পড়ার ঝুঁকির মুখোমুখি হয়। ইউক্রেনিয়ান ফ্রন্টে ছিল 3rd গার্ডস আর্মি, 3rd ও 4th গার্ড ট্যাঙ্ক। ফার্স্ট ইউক্রেনিয়ান ফ্রন্টের এই তিনটি সোভিয়েত আর্মি জার্মান 4th পাঞ্জার আর্মির প্রতিরক্ষা লাইন তছনছ করে দিয়ে বার্লিনে পৌঁছাতে এবং ফার্স্ট বাইলারেশন ফ্রন্টের সঙ্গে মিলিত হতে উত্তর দিকে মোড় নেয়। ইউক্রেনিয়ান ফ্রন্টের অন্যান্য আর্মি আমেরিকানদের সঙ্গে সংযোগ সাধনে পশ্চিম দিকে ছুটে যায়। 19 এপ্রিলের দিকে জার্মানির পূর্বাঞ্চলীয় ফ্রন্টের অস্তিত্ব বিলীন হয়ে যায়। তখন যা অবশিষ্ট ছিল সেগুলো ছিল বিক্ষিপ্ত প্রতিরোধ। 1 এপ্রিল থেকে 19 এপ্রিল পর্যন্ত সোভিয়েতদের মূল্য দিতে হয় চড়া। এ সময় তাদের 2807টি ট্যাঙ্ক খোয়া যায় এবং একই সময়ে জার্মানির পশ্চিম অঙ্গনে পশ্চিমা মিত্রদের খোয়া যায় 1079টি ট্যাঙ্ক। 20 এপ্রিল হিটলারের জন্মদিনে ফার্স্ট বাইলারেশন ফ্রন্টের কামাল থেকে বার্লিনের কেন্দ্রস্থলে মুহুর্মুহু গোলাবর্ষণ করা হতে থাকে এবং শহরটি আত্মসমর্পণ করা নাগাদ গোলাবর্ষণ অব্যাহত থাকে। গোলাবর্ষণের মধ্য দিয়ে ফার্স্ট বাইলারেশন ফ্রন্ট শহরের পূর্ব ও পশ্চিম দিকে এগোতে থাকে। ফার্স্ট বাইলারেশন ফ্রন্ট জার্মান আর্মির
গ্রুপ সেন্টারের উত্তরাঞ্চলীয় বহু চুরমার করে এগিয়ে আসে এবং এলবি নদী বরাবর আমেরিকান অগ্রবর্তী অবস্থান থেকে অর্ধেকের সামনে জুটার বগ নামে একটি জায়গায় উত্তর দিকে অতিক্রম করে। সেকেন্ড ভায়োলেশন ফ্রন্ট স্ট্যাটিন শিওরের মধ্যবর্তী জায়গায় উত্তর আর্মির গ্রুপ ভিস্টলার আয়ত্তাধীন গার্ড পাঞ্জার আর্মির উত্তরাঞ্চলে বাহুর ওপর হামলা চালায়। 21শে এপ্রিল সেকেন্ড গার্ডস আর্মি বার্লিনের উত্তরে 50 কিলোমিটারের মধ্যে পৌঁছে যায় এবং ওয়ার নিউলচন নামে একটি জায়গায় দক্ষিণ পশ্চিমে আক্রমণ চালায়। অন্যান্য সোভিয়েত ইউনিটের বার্লিনের বহিস্তবৃত্তে পৌঁছে যায়। প্রথমে বার্লিন এবং পরে এলভেন্থ আর্মিকে ঘেরাও করা ছিল সোভিয়েতদের পরিকল্পনা। জার্মান ফিফথ কোরের কমান্ড ফাঁদে পড়ে গেলেও এটি তখনও কোটবাস নামে একটি জায়গা ধরে রাখতে সক্ষম হয়। ফোর্থ পাঞ্জার আর্মির দক্ষিণাঞ্চলীয় বাহু ফোর্ট ইউক্রেনিয়ান ফ্রন্টের ওপর পাল্টা হামলা চালিয়ে স্থানীয়ভাবে কয়েকটি সাফল্য লাভ করার পর হিটলার কতিপয় নির্দেশ জারি করেন এবং এ নির্দেশ জারির ঘটনায় এটাই বোঝা যায় যে তার বাস্তব সামরিক জ্ঞান লোপ পেয়েছিল। তিনি নাইস্থ আর্মিকে কোটপাস ধরে রাখতে এবং পশ্চিম দিক বরাবর একটি ফ্রন্ট খোলার নির্দেশ দেন। আরও নির্দেশ দেওয়া হয়েছিল যে উত্তর দিক থেকে অগ্রসরমান সোভিয়েত বহরের উপর তাদের হামলা চালাতে হবে। এই হামলা তাদের উত্তরাঞ্চলে সাঁড়াশি বাহু হতে সহায়তা করবে। এই সাঁড়াশি বাহুকে দক্ষিণ দিক থেকে আগুয়ান ফিফথ পাঞ্জার আর্মির সঙ্গে মিলিত হতে হবে এবং ফার্স্ট ইউক্রেনিয়ান আর্মিকে ঘেরাও করে ধ্বংস করে দিতে হবে। নির্দেশে আরও বলা হয় যে দক্ষিণ দিকে থার্ড পাঞ্জার আর্মি আক্রমণ করা না পর্যন্ত তাদের অপেক্ষা করতে হবে এবং দক্ষিণাঞ্চলে সাঁড়াশি বাহু হওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। এই দক্ষিণাঞ্চলে সাঁড়াশি বাহু ফার্স্ট ভায়োলেশন ফ্রন্টকে অবরোধ করবে এবং বার্লিনের উত্তর দিক থেকে এস জেনারেল ফেলিক্স স্টেনারের নেতৃত্বাধীন এলিভেন্থ আর্মির সোভিয়েত ফার্স্ট ভায়োলেশন ফ্রন্টকে ধ্বংস করবে। কিন্তু দিনের শেষ ভাগে স্টেইনার জেনারেল হেনরিচ খোলাখুলি জানিয়ে দিয়েছিলেন যে এ কাজ করার মতো প্রয়োজনীয় ডিভিশন তার হাতে নেই। স্টেনারের কাছ থেকে এই রিপোর্ট পেয়ে জেনারেল হেনরিচ হিটলারের স্টাফকে পরিষ্কার ভাষায় জানিয়ে দেন অবিলম্বে নাইন্থ আর্মিকে পিছু হটতে হবে। তিনি এটাও জানিয়ে দেন যে এই আর্মিকে বার্লিনের উত্তর পশ্চিমে ফিরিয়ে আনার সময় ইতিমধ্যে ফুরিয়ে গেছে, তাই এটিকে পশ্চিমে পিছু হটতে দিতে হবে। হেনরিচ আরও জানান হিটলার নাইস্থ আর্মিকে পশ্চিমে পিছু হাঁটার অনুমতি না দিলে তিনি তাকে কমান্ড থেকে অব্যাহতি দানের প্রার্থনা জানাবেন। 22 এপ্রিল সম্মেলনের কক্ষে হিটলার রাগে ক্ষোভে কেঁদে ফেলেন। তিনি উপলব্ধি করতে সক্ষম হন যে আগের দিন তিনি যেসব নির্দেশনা জারি করেছেন সেগুলো আর কার্যকর হচ্ছে না। হতাশা থেকে তিনি বলেন, আমরা যুদ্ধে পরাজিত হয়ে গেছি। একথা বলে তিনি জেনারেলদের দোষারোপ করেন এবং ঘোষণা করেন শেষ মুহূর্ত পর্যন্ত তিনি বার্লিনে অবস্থান করে আত্মহত্যা করবেন। এ সময় হিটলারকে কপট সান্ত্বনা দিয়ে জেনারেল আলফ্রেড জোডল বলেন, আমেরিকানরা ইতিমধ্যে এলবি নদীর বরাবর পৌঁছে গেছে, তাই বার্লিনের দিকে এগিয়ে আসার সম্ভাবনা কম। সুতরাং আমেরিকানদের মোকাবেলায় মোতায়েন 12 বার্লিনে মুভ করতে পারে। ডোজলারের ধারণা হিটলারের মনোপুত হয়। তিনি তাৎক্ষণিক আমেরিকানদের বিরুদ্ধে রণে ভঙ্গ দিয়ে কয়েক ঘন্টার মধ্যে 12 আর্মিকে প্রত্যাহার করে বার্লিনের প্রতিরক্ষা জোরদারে নগরীর উত্তর পূর্ব দিকে অবস্থান গ্রহণে জেনারেল ওয়ালথার ওয়াংকে নির্দেশ দেন। তখন ধারণা করা হয়েছিল নাইন্থ আর্মি এগিয়ে এলে এটি 12th আর্মির সঙ্গে সংযোগ গড়ে তুলতে সক্ষম হবে। এ আশায় সন্দেহ এবং সংযোগ সাধনে হেনরিচকে অনুমতি দেওয়া হয়। ফুয়েরার বাংকারে রক্ষিত মানচিত্রে যুদ্ধের পরিস্থিতি যতই জার্মানদের অনুকূলে বলে ধারণা করা হোক না কেন, তখন বাস্তবতা ছিল সম্পূর্ণ ভিন্ন। ভয়াল ডিভিশনগুলোর সাহায্যে গোলাবর্ষণে অব্যাহত রাখে সোভিয়েতরা ছিল বিজয়ের পথে। সেকেন্ড ভায়োলেশন ফ্রন্ট 15 কিলোমিটার গভীরে ওডার নদীর পূর্ব প্রান্তে আরেকটি সেতু নির্মাণ করে এবং থার্ড পাঞ্জার আর্মির সঙ্গে ভয়াবহ লড়াইয়ে মেতে ওঠে। নাইন্থ আর্মির কোটবাসের নিয়ন্ত্রণ হারায় এবং তাদের ওপর
পূর্ব দিক থেকে চাপ বৃদ্ধি পায়। একটি সোভিয়েত ট্যাঙ্ক বহরে বার্লিনের পূর্ব দিকে হাভেল নদী অতিক্রম করে এবং আরেকটি ট্যাঙ্ক বহরে বার্লিনের অভ্যন্তরীণ প্রতিরক্ষা ব্যুহের একটি অংশ ভেঙে ফেলে। 23 এপ্রিল সোভিয়েত ফার্স্ট পপুলেশন এবং ফার্স্ট ইউক্রেনিয়ান ফ্রন্ট বার্লিন ঘেরাও করে এগিয়ে আসতে থাকে। তারা শহরের সঙ্গে জার্মান 9th আর্মির যেটুকু সংযোগ ছিল সেটুকু বিচ্ছিন্ন করে দেয়। ফার্স্ট ইউক্রেনিয়ান ফ্রন্টের ইউনিটগুলো বার্লিনের পশ্চিম দিকে অগ্রসর হয় এবং শহর অভিমুখে অগ্রসরমান জার্মানরা 12th আর্মির সঙ্গে লড়াইয়ে লিপ্ত হয়। এ পরিস্থিতিতে হিটলার জেনারেল ওয়ার্ডলিংকে বার্লিনের প্রতিরক্ষা কমান্ডম্যান নিযুক্ত করেন এবং 24 এপ্রিল নাগাদ ফার্স্ট বেলারুশিয়ান এবং ফার্স্ট ইউক্রেনিয়ান ফ্রন্ট বার্লিন অবরোধ সম্পন্ন করে। পরদিন 25 এপ্রিল সেকেন্ড বেলারুশিয়ান ফ্রন্ট স্টেটিনের দক্ষিণে একটি সেতু আশেপাশের থার্ড পাঞ্জার আর্মির অবস্থান ভেঙে এগিয়ে আসেন এবং তারা রন্ডো সিয়াম্প নামে একটি জলাভূমি অতিক্রম করে। তখন তাদের পশ্চিমে এগিয়ে গিয়ে ব্রিটিশ 21st আর্মি গ্রুপের সঙ্গে মিলিত হয় এবং বাল্টিক বন্দরে স্ট্রালসুডে এগিয়ে যাওয়ার পথ উন্মুক্ত হয়ে যায়। সোভিয়েত 5th গার্ড আর্মির 58th গার্ড ডিভিশন এলবি নদীর তীরে জার্মান তোরগাঁওয়ে ফার্স্ট ইউএস আর্মির 9th ডিভিশনের সঙ্গে মিলিত হয়। বার্লিনের প্রতিরক্ষার জন্য যাদের পাওয়া গিয়েছিল তাদের মধ্যে ছিল কয়েকটি ছিন্ন ভিন্ন আর্মি এবং কয়েকটি ওয়েপেন এসএস ডিভিশন। পুলিশ ও হিটলার যুব আন্দোলনে ছাত্ররা তাদের সহায়তা করে। তাছাড়া ভক্সট্রাম নামে একটি প্রতিরক্ষা বাহিনী ছিল। এই প্রতিরক্ষা বাহিনীর উদ্দেশ্য লোকে ছিলেন বৃদ্ধ। তাদের কেউ যৌবনে সেনাবাহিনীতে চাকরি করেছেন, তারা কেউ বা ছিলেন প্রথম মহাযুদ্ধের প্রবীণ সৈনিক। বার্লিনের পশ্চিমে 20th ইনফ্যান্ট্রি ডিভিশনের উত্তরে 9th প্যারাশুট ডিভিশন এবং উত্তর পূর্ব দিকে পাঞ্জার ডিভিশন মিউনিখ, দক্ষিণ পূর্ব দিকে এলিফ্যান্ট এসএস পাঞ্জার গ্র্যান্ডিয়ার ডিভিশন নোর্ডল্যান্ড এবং শহরের কেন্দ্রস্থলে রিজার্ভ 20th ইনফ্যান্ট ডিভিশনে অবস্থান করে। অপরিমেয় সোভিয়েত শক্তির বিরুদ্ধে জার্মানদের এতটুকু প্রতিরক্ষা ছিল তাসের ঘরের মতো ভঙ্গুর। বার্লিন রক্ষার লড়াই শেষ হয়ে যায়, তবে বিক্ষিপ্ত প্রতিরোধ চলতে থাকে। সোভিয়েতরা 3টি মেরু বরাবর শহরের কেন্দ্রস্থলে এগিয়ে আসে। রাইখস্টাগ, মোল্ট ব্রিক ব্রিজ, আলেকজান্ডার প্লাৎজ ও হাভেল ব্রিজে প্রচণ্ড লড়াই হয়। এসব জায়গায় ঘরে ঘরে এবং হাতাহাতি লড়াই ছড়িয়ে পড়ে। এসএস বাহিনীর ফরেন কন্টিনজেন্ট প্রাণপণে লড়াই করে। তারা ছিল নাৎসিবাদের আদর্শের অনুসারী, তাই তারা আকাঙ্ক্ষা করছিল যে ধরা পড়লে তাদের মৃত্যু অবধারিত। যে কোনো মূল্যে বার্লিন রক্ষা হিটলার যে নির্দেশ দিয়েছেন, হেইনরিচের নির্দেশ পালনে অক্ষমতা প্রকাশ করলে তাকে কমান্ডো থেকে অপসারণ করা হয় এবং পরদিন জেনারেল কুর্ড স্টুডেন্ট তার স্থলাভিষিক্ত হন। 30 এপ্রিল সোভিয়েত সৈন্যরা বার্লিনের কেন্দ্রস্থলে পৌঁছে গেলে হিটলারের ইভা ব্রাউনকে বিয়ে করেন। পরে তিনি আত্মহত্যা করেন। হিটলারের মৃত্যু সংবাদ শুনে স্টেলিন মন্তব্য করেছিলেন, অতএব এখানেই জারস্টার শেষ। তবে সবচেয়ে দুঃখের কথা হলো তাকে জীবিত ধরা সম্ভব হলো না। 2 মে জেনারেল ওয়েল্ডিং সোভিয়েতদের কাছে আত্মসমর্পণ করলে বার্লিনের শেষ প্রতিরোধ স্তব্ধ হয়ে যায়। বার্লিনের লড়াই থেমে গেল। নগরীর দক্ষিণে বেশ কয়েকদিন ভয়াবহ লড়াই অব্যাহত ছিল। জার্মানদের জনবল ও রসদ ফুরিয়ে যাওয়ায় 1 সপ্তাহের পর প্রচণ্ড লড়াই বন্ধ হয়ে যায়। তাদের সরবরাহ মজুত করা ছিল বহিস্থ প্রতিরক্ষা লাইনের বাইরে। যুদ্ধ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে সোভিয়েতরা জার্মানদের এসব মজুদ দখল করে নেয়। বার্লিন লড়াইয়ে সোভিয়েতরা 2000 সাঁজোয়া যান হারায়। জার্মানদের পাঞ্জার ফার্স্ট নামে কাঁধে বহনযোগ্য রকেটের সুনিপুণ আঘাতে এসব সোভিয়েত সাঁজোয়া যানের অধিকাংশ ধ্বংস হয়। বেসামরিক জার্মানদের কাছে প্রচুর পাঞ্জার ফার্স্ট রকেট সরবরাহ করা হয়েছিল। প্রতিশোধকামী সোভিয়েত সৈন্যরা শহরের অধিকাংশ এলাকায় লুটতরাজ চালায় এবং মহিলাদের ধর্ষণ করে। কয়েক সপ্তাহ পর্যন্ত লুটপাট চলতে থাকে। প্রথম দিকে রেড আর্মির অফিসারগণ এসব অন্যায় সহ্য করতেন, কিন্তু সামরিক অভিযান দখলদারিত্বে পরিণত হলে কর্তৃপক্ষ এবং
এনকেভিডি এগুলো থামিয়ে দেয়। মানবতার বিরুদ্ধে অপরাধের জন্য 4,000 সোভিয়েত সেনা কর্মকর্তার বিচার করা হয়। হিটলারের শেষ ইচ্ছা অনুযায়ী অ্যাডমিরাল কার্ভ ডুয়েনিটস নয়া জার্মান প্রেসিডেন্ট এবং জোসেফ গোয়েবলস নয়া রাইখ চ্যান্সেলর হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। 1 মে গোয়েবলস আত্মহত্যা করলে পরবর্তী রাষ্ট্রপ্রধানের উপর মিত্রপক্ষের সঙ্গে জার্মানির আত্মসমর্পণের আলোচনা এগিয়ে যাওয়ার দায়িত্ব অর্পিত হয়। 1945 সালে 8 মে মিত্রবাহিনীর কাছে সকল জার্মান সশস্ত্র বাহিনী নিঃশর্ত আত্মসমর্পণ করলে ইউরোপীয় রণাঙ্গনে দ্বিতীয় বিশ্বযুদ্ধের যবনিকাপাত ঘটে। পরাজিত হলেও হিটলার বিশ্বের চেহারা বদলে দিয়ে যান। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার মধ্য দিয়ে বিশ্বে দুটি নতুন পরাশক্তির জন্ম হয়, একটি সমাজতান্ত্রিক সোভিয়েত ইউনিয়ন এবং আরেকটি মার্কিন যুক্তরাষ্ট্র। এই দুটি পরাশক্তি পড়ে স্নায়ুযুদ্ধে জড়িয়ে পড়ে খ্যাতনামা মার্কিন দার্শনিক ডি টোকেভিলে 1945 সালের প্রায় 150 বছর আগে একবার ভবিষ্যদ্বাণী করেছিলেন যে আজ হোক বা কাল যুক্তরাষ্ট্র এবং রাশিয়া বিশ্বের দুটি প্রধান শক্তিতে পরিণত হবে। 1945 সালে জার্মানি এবং জাপানের পতনের মধ্য দিয়ে তার ভবিষ্যদ্বাণী সত্য হিসেবে প্রমাণিত হয়। প্রথম মহাযুদ্ধ শেষে যুক্তরাষ্ট্র সবচেয়ে ক্ষমতাশালী দেশ হিসেবে আত্মপ্রকাশ করে। তবে এই যুদ্ধ শেষে দেশটি ইউরোপ থেকে ত্বরিত গতিতে তার পুরো সৈন্যবাহিনীকে প্রত্যাহার করতে পেরেছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তা সম্ভব হয়নি। পূর্ব ইউরোপ সোভিয়েত আধিপত্য কায়েম হলে পশ্চিম ইউরোপে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে কমিউনিস্ট বিরোধী একটি সামরিক এবং রাজনৈতিক জোট গড়ে ওঠে। যুদ্ধোত্তর রুশ প্রজন্মকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অভিশাপ বয়ে বেড়াতে হয়। যুদ্ধে প্রতি 3টি শিশুর একজন পিতৃহীন হয়ে পড়ে। এই যুদ্ধের ক্রিয়া-প্রতিক্রিয়া আজও থেমে যায়নি। উদাহরণস্বরূপ, প্রতিটি বিয়ে অনুষ্ঠানে প্রত্যেক কনেকে স্থানীয় যুদ্ধের স্মারক স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করতে হয়। বিপুল ক্ষয়ক্ষতি সত্ত্বেও সোভিয়েত ইউনিয়ন একটি শক্তিশালী রাজনৈতিক অবস্থানে পৌঁছে যায়। স্ট্যালিন চেয়েছিলেন আর যেন কেউ তার দেশে আগ্রাসন চালাতে না পারে। তার দেশের বিরুদ্ধে পশ্চিমা পুঁজিবাদী সম্ভাব্য হামলা রোধে তিনি একটি বাফার জোন গঠন করতে চেয়েছিলেন। তিনি তার প্রচেষ্টায় সফলও হয়েছিলেন। ইউরোপের সোভিয়েত ইউনিয়ন পরিস্থিতি সম্পর্কে ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিল মিসিসিপির ফাল্টনে এক ভাষণে মন্তব্য করেছিলেন, মহাদেশের বুকে একটি লৌহ যবনিকা নেমে এসেছে।